AFC Asian Cup qualifiers, Bangladesh versus Singapore. হৃদয় স্কোয়াডে এসেছেন শাকিল আহাদ তপু এবং সমিত সোম। হৃদয় ঠিক সামনে অ্যাটাকিং মিডফিল্ডার সমিত সোম, যার দুপাশে থাকবেন। এই ম্যাচ থেকে তারাও কিছু পরিবর্তন করিয়েছে। এই জায়গায় গ্লেন কিউয়ে, তিনি ইনজুর্ড, তাকে রাখা হয়নি। নাম্বার 7 কিক অফের অপেক্ষায় তিনি। রেফারির বাঁশির পরে লাল জার্সিতে সিঙ্গাপুর, সাদা জার্সিতে বাংলাদেশ। তবে ম্যাচের শুরুতেই একটা গুঁতো বোধহয় খেয়েছেন সিঙ্গাপুরের ফুটবলার, যেটা নিয়ে তিনি এখনো পড়ে আছেন। রেফারির অবশ্য সেদিকে খুব একটা নজর নেই। ম্যাচের অদ্ভুত এক শুরু। সিঙ্গাপুরের ফুটবলাররা রেফারির নজর কাড়ার চেষ্টা করছেন। রেফারির নজর এবার সেদিকে গেছে, সেটা নিয়ে বাংলাদেশের সমর্থকেরা খুব একটা খুশি নন। মাঠের অন্য প্রান্তে ঘটছে ঘটনাটা। তিনি কিন্তু বিশ্বকাপেও জাপানের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, অলিম্পিকেও ছিলেন। এই মুহূর্তে তারিক কাজী বেশ ভালোভাবে ব্লক করে রেখেছিলেন। শাকিল আহাদ তপু নাম্বার 2, আরও একটা ম্যাচ তিনি রাইট ব্যাকে শুরু করেছেন। মোহামেডানের ডিফেন্ডার, মূলত তিনি সেন্টার ব্যাক, যদিও বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইন্ডিয়ার বিপক্ষে তার স্টার্টিং পজিশন ছিল রাইট সেন্টার ব্যাক, যদিও পরে গিয়ে তিনি শিফট হয়েছিলেন সেন্টার ব্যাক পজিশনে, কারণ তপু বর্মন ওই ম্যাচে ইনজুর্ড হয়ে গিয়েছিলেন। সেই তপুর পাস বাঁ দিকটায় গেছে। খানিকক্ষণ আগেই যেভাবে নিচে নেমে বলটা নিয়ে আবার নিজের টিমমেটকে দিলেন। আমরা তার ইনক্লুশন নিয়ে কথা বলছিলাম গতকালকে হাভিয়ার কাবরেরা, যেটা বলছিলেন যে পুরো দল আলটিমেটলি ফাহমিদুলের এই গ্রোং আপটায় অবাক। শাকিল আহাদ তপু, সেখান থেকে রাকিবকে বলটা বাড়ানো হয়েছিল। এবার অবশ্য রেফারি নিশ্চুপ, গোল কিক, রাকিব খেপেছেন। এবং বাংলাদেশ এখন বল পায়ে নিয়েও খেলে, বল পজিশন ধরে রেখেও খেলে। লেফট সাইড দিয়ে ফাহমিদুলের জন্য একটা বলের সাপ্লাই, যদিও বলের পেস ছিল অনেকটা বেশি, যেটা ইজিলি নেগোশিয়েট করেছেন। একটা ভুল পাস, সেখান থেকে প্রথম টাচটা একটু হেভি হয়ে গেছে সমিত সোমের। তিনি সাইড বেঞ্চ থেকেই দেখছেন লং থ্রো নিয়ার পোস্টে, এবং সেখান থেকে বাংলাদেশের বিপদ হতেই পারে। শেষ পর্যন্ত সেখানে বাংলাদেশের ভাগ্য ভালো যে ইয়াং শেষ টাচটা জায়গা মতো পৌঁছাতে পারেননি। সেই প্রসঙ্গে আমরা খানিকক্ষণ পরেই আসবো, কারণ রাকিব বল পেয়েছেন এবং বাংলাদেশ আক্রমণ ভাগে ভীতি ছড়াচ্ছে। বল কন্ট্রোলে নিয়ে এরপরে সাদউদ্দিন, লেফট ব্যাক চলে এসছেন মাঝামাঝি জায়গায়। সমিত সোম, দারুণ। শাকিল আহাদ তপুর ক্রস, সেটা অবশ্য ইজওয়ান মাহবুবের জন্য। যেটা আমরা আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, মানে আমরা ম্যাচ শুরুর আগে শোতে যেটা আলাপ করছিলাম অ্যাকচুয়ালি রায়ান স্টুয়ার্টের কথা। স্টুয়ার্ট কিন্তু সং ইয়াং এবং হচ্ছে এক্সান ফান্দি ওদের পিছনে খেলে, কখনো কখনো একটু লেফট ফ্ল্যাঙ্ক এরিয়াতে সে আসার চেষ্টা করে। তবে আমাদের জন্য যেটা, আমরা যখন প্রেস করছি অ্যাকচুয়ালি, হামজা চৌধুরী বলগুলো পাচ্ছেন ঠিকই, এবং সেখান থেকে কাজেমকে দিয়েছেন ফুল ব্যাক, তিনি ওভারল্যাপ করেছেন। সেখানে শাকিল আহাদ তপু চেষ্টা করছেন বলটা হোল্ড করে, দ্বিতীয় চেষ্টা পেয়েছেন, এবং তারপরে তার ক্রস, সেখান থেকে বাংলাদেশের প্রথম অ্যাটেম্প্ট, বাঁ পাটা লাগিয়ে দিয়েছিলেন সেখানে রাকিব, কিন্তু তাতে তেমন একটা গতি আসলে ছিল না। ওইভাবে যখন বলে টাচ করা হয় তখন সেখানে গোল করা খুব সহজ নয়। তবে বাংলাদেশ বার্তাটা বোধহয় পৌঁছে দিতে সক্ষম হলো যে বাংলাদেশের পক্ষে ভরকে দেওয়া সম্ভব সিঙ্গাপুরকে। শাকিল আহাদ তপুর অধ্যাবসায়ের ক্রেডিট সেখানে দিতে হয়, এবং তারপরে ডিফেন্ডারের একটা টাচ গোলকিপারের কাজ করেছে কিছুটা হলেও সহজ। রাইট সাইড থেকে যে ক্রস এসে ইকসান ফান্দির হেডার, এবং বাংলাদেশ আরো একবার বাঁচলো। বাংলাদেশ চেষ্টা করছে ওখান থেকে আক্রমণ গোছাতে, এবং দারুণ এক রানে এরপরে এসছে একটা স্কোয়ার পাস, যদিও সেটা ক্লিয়ার করেছে তারা। সমিত সোম ইজ দ্য ম্যান। বাংলাদেশের হয়েছে আর প্রথম ম্যাচ খেলেছেন MLS-এও। রাকিবের ঠিক সামনে ছিলেন সাফওয়ান বাহারুদ্দিন, তিনি সেই বলটা ক্লিয়ার করেছেন। বাট সমিতের সেই পেস, ঢুকে যাওয়া পেনাল্টি এরিয়াতে, এসব কিছু বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। হারিস হারুন ছিলেন, হারিস হারুন আটকাতে পারেননি তার সামনে দিয়ে সেই বলটা, এবং গুছিয়ে উঠতে একটু মনে হয় সময় লাগছে সিঙ্গাপুরের। আরো একবার আক্রমণ সিঙ্গাপুরের ডান প্রান্তে, রাইট উইং থেকে ক্রস জেনারেট হয়েছে। জর্ডান রয়েছেন, জর্ডানের ফার্স্ট হেডার, এখনো বিপদ কাটেনি। সিয়ং, বলের কন্ট্রোল সিঙ্গাপুরের কাছেই, শুটিং স্পেস খুঁজছেন,
এবং ফান্ডে সাইড নেটেড। এই আক্রমণের সূচনা যেখানে হয়েছিল একবারই খুঁজে পাওয়া গিয়েছে, সেখানে ইকসান ফান্দি তার মাথাটা ছুঁয়েছিলেন বলে। তাই ইকসান ফান্দিকে আটকানোর জন্য শাকিল আহাদ তপু, তারিক কাজী এবং তপু বর্মনকে যথেষ্ট সতর্ক থাকতে হচ্ছে। দাভিদে যে কোনো ডেড বল সিচুয়েশনে বারবার ইনস্ট্রাকশন দিচ্ছেন কোন প্লেয়ারকে কোন জায়গায় থাকতে হবে। মোটামুটি এই হচ্ছে এই 20 মিনিট 23 মিনিটের বর্তমান সিচুয়েশন। ফাহমিদুল একটা ইয়েলো কার্ড কনসিড করলেন উইদাউট দ্য বল। ইনজুরির কারণে, ফাউলের কারণে ম্যাচ থেমেছিল। এবার আবার সেই ম্যাচেই শুরু। রাকিব এখনো তার কন্ট্রোলে, রাকিবের সাপ্লাই ওয়েট করছেন ফাহমিদুল। লেফট ফুটের শটটাও নিতে চেয়েছিলেন, সেটা ব্লক হলো। রায়হান স্টুয়ার্ট তিনি ব্লক করলেন, তবে বাংলাদেশ পেয়ে যাচ্ছে আরো একটা থ্রোয়িং। এবং রাকিব যে ইন্টেনশনটা তার ছিল, ক্রেডিট গোজ টু হিম। সমিত সোম নিজেও দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন রাকিবের জন্য। ভালো একটা পাস তিনি দিয়েছিলেন, তবে ওটাই তার ন্যাচারাল পজিশন, রাইট উইং, যেখানে তিনি আরও বেশি ইফেক্টিভ। তবে তিনি যখন রাইট উইংয়ে যাচ্ছেন তখন বক্সের ভেতরে ঢুকে যাচ্ছেন ফাহমিদুল অথবা সমিত সোম। তারিক কাজী ভালো পাস ছিল। বাংলাদেশ অবশ্য বল রেখেছে কাজেম শাহর কাছ থেকে। রাইট সাইডে সমিত সোম, তার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন জর্ডান, এবং তারপর চমৎকার হোল্ড আপ প্লে ইকসান ফান্দির, এবং সেই ফাঁদে পা দিয়েছেন তারেক কাজী। নট আ গুড সাইন। তারিকের সেখানে ট্যাকটিক্যালি আটকাতেই হতো ইকসান ফান্দিকে। তাহলে ইকসান ফান্দি সেই জায়গা থেকে থ্রু করে গেলে, যেহেতু তারিক তার জায়গাটা ছেড়ে ওপরে চলে এসেছিল। আরও একটা বল গেল টাচ লাইনের বাইরে, সেটা আমাদেরকে সুযোগ করে দেবে জুলফিকার মাহমুদের বিশ্লেষণ শোনার জন্য। ম্যাচের সময় 30 মিনিট, এই আধ ঘন্টায় আমরা কি পেলাম আর কি করা দরকার বাংলাদেশের? অ্যাকচুয়ালি সিঙ্গাপুর এখন কিছুটা, আমি যদি বলি যে ডিফেন্সিভ মেন্টালিটি থেকে তারা একটু অ্যাগ্রেসিভ এই মুহূর্তে। আমরা যদি দেখি যে 16 মিনিট 49 সেকেন্ডের একটা ক্লিপস যদি আমরা দেখি, একটু মেমোরাইজ করি, তারা কিন্তু তখন অ্যাকচুয়ালি দুইটা ডিফেন্সিভ ব্লক, মানে দুইটা ব্যাংকের ব্লক তৈরি করেছিল 4-4-2। এবং এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের টিমের করা উচিত হচ্ছে যে বল পজিশনটাকে খুব দ্রুত রিসাইকেল করা। ইকসান ফান্দি বল পেয়ে গেছেন বক্সের ভেতরে, ইকসান ফান্দি, তারপরে মিতুল মার্মার সেভ, আবারও বাঁচালো বাংলাদেশকে। বাংলাদেশ এখান থেকেই আক্রমণে উঠতে চায়। শাকিল আহাদ তপু, রাকিব, সমিত সোমের ফার্স্ট টাইম পাস, ডান দিক থেকে কাজেম শাহ, বক্সের ভেতরে ফাহমিদুল ঢুকেছেন, রাকিব আছেন বক্সের ঠিক বাইরে, আবারও সমিত সোম, হৃদয়, হামজা, শাকিল আহাদ তপু। এবং যে প্রেশারটা বাংলাদেশ শুরুতে ফেলেছিল সিঙ্গাপুরকে, সেটা বোধহয় এখন তারা হারালো। সিঙ্গাপুর তাদের শেপে ফিরে গেছে, বাংলাদেশ এখন তাদেরকে ব্রেক করার চেষ্টা করছে। সমিত সোম ওয়ান্ডারফুল, সেখান থেকে শেষ পর্যন্ত ওই বলের নাগাল পাওয়াটা বেজায় কঠিন হয়ে গেল রাকিবের জন্য। শেষ 1 মিনিটের হিসেবটাই দেখুন। সিঙ্গাপুর তারা গোলের খুব কাছাকাছি ছিল। মিতুল মার্মার লেফট সাইডে স্ট্রেচ করায় সেই সেভ। এরপর ব্যাক টু ব্যাক বাংলাদেশের দুটা সুযোগ। সমিত সোম মাঝখান থেকে যে একটা থ্রু বল বাড়িয়ে দিয়েছিলেন, সেটা রাকিব অ্যাটেম্পটাও করলেন, তবে ইজওয়ান তিনি ছিলেন রেডি। রাকিবকে বলে আর সেই টাচটা করতে দেয়নি সমিত সোম। দুজনের মাঝখান থেকে জায়গা বের করলেন, আরো দুজনের শেপের মাঝখান থেকে বলটা ছাড়লেন। ব্রিলিয়ান্ট। চারজনকে খাবি খাওয়িয়ে তারপর সেই বলটা সামনে ছোড়া সমিত সোমের। সমিত সোম স্টার্ট করেছেন নাম্বার 10 পজিশনে। বাংলাদেশের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে, তবে বাংলাদেশ এবার ঝামেলা তৈরি করতে পারে। ফাহমিদুল ছুটছেন, ফাহমিদুলকে পেছন থেকে বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশ এবার একটা ভালো জায়গায় ফ্রি কিক পেয়ে যাচ্ছে। রায়হান স্টুয়ার্টকে সেই কার্ডটা দেখানো হয়েছে, কারণ ফাহমিদুল তার পেসটাকে কাজে লাগাতে চেয়েছিলেন, শুরুটাও করেছিলেন, এবং সেখানে বাধা পড়েছে। বাংলাদেশ সেট পিস পেয়ে গেছে। হামজা চৌধুরী তিনি বলটা হাতে নিয়ে আছেন। সেই হামজার গোলেই বাংলাদেশ পেয়েছিল ভুটানের বিপক্ষে দারুণ একটা শুরু। সেই মোমেন্টটা যখন ফাহমিদুলকে আটকানো যাচ্ছিল না, রায়হান স্টুয়ার্ট তিনি সেই ফাউলটা করলেন।
ফাহমিদুল যে কাজটা খুব ভালো করছিলেন, তিনি বল নিয়ে ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছিলেন এবং ডিফেন্ডার যখন দেখলেন তার মার্কার তাকে তিনি যাকে মার্ক করছিলেন তিনি আসলে রং সাইডে চলে গেছেন, তার এরপরে তার ফাউল করা ছাড়া আর কোনো উপায় হয়তো জানা ছিল না। এখন প্রশ্ন হচ্ছে এই ফ্রি কিকটা নেবেন কে? হামজা চৌধুরী বলের সামনে দাঁড়িয়েছেন, সমিত সোমকেও আমরা দেখতে পাচ্ছি আশপাশে ঘোরাফেরা করছেন। সব নজর এখন হুট করেই এই ফ্রি কিকটার দিকে। হামজার ফ্রি কিক, সেটা আশা জাগিয়ে গেছে। গোল পোস্টের ঠিক ওপর দিয়ে সেই হিউম্যান ওয়ালের কেউ টপকে গিয়েছিল সেই ফ্রি কিকটা। জুলফিকার মাহমুদ মিন্টু আমাদের সাথে আছেন। বাংলাদেশের শেষ 5-6 মিনিটের মধ্যে অ্যাটাকিং অ্যাপ্রোচটা মনে হয় একটু বেড়েছে। এখানে একটা জিনিস হচ্ছে যে যখন অ্যাকচুয়ালি সিঙ্গাপুর পিছন থেকে বিল্ড আপ করে খেলাটা সবসময় কিন্তু তাদের ক্যাপ্টেন হারিস হারুন সে কিন্তু ফ্রি থাকছে, এবং এই ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে যেটা সামিট সময়ের রেসপন্সিবিলিটি হচ্ছে যে অপোজিশন হোল্ডিং মিডফিল্ডার যাতে বলগুলো রিসিভ করতে না পারে, কারণ হারিস হারুন বলটা নেওয়ার পরে কিন্তু সে অ্যাকচুয়ালি দুটো ফ্ল্যাঙ্ক এরিয়াতে লং লং বলগুলো সে বিহাইন্ড দ্য ব্যাক লাইন দেওয়ার চেষ্টা করছে, যেটা আমাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে আসলে বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে রিপেয়ার করতে হবে। বাংলাদেশের করণীয় অনেক কিছুই আছে এই ম্যাচে। আরো একবার রেফারির বাঁশি বেজেছে। সেই প্রবলেম থেকেই সূচনা হলো আরো একটা সিঙ্গাপুরের অ্যাটাকের, কিন্তু কপাল বাংলাদেশের ভালো যে হামজা ছিলেন সেখানে। জুলফিকার মাহমুদ আপনি বলছিলেন প্লিজ। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে অ্যাকচুয়ালি দ্রুত বলটাকে সার্কুলেট করতে হবে, বিকজ অপোজিশন ফুললি মানে বিহাইন্ড দ্য হাফওয়ে লাইন। তাহলে এই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি কোথায় বলটা নিতে চাচ্ছেন? বিহাইন্ড দ্য ব্যাক লাইন। সো যত দ্রুত আপনি বলটা রিসাইকেল করবেন অ্যাক্রস দ্য ব্লক, তারা ডিফেন্সিভ ব্লক যখন তৈরি করে ডেফিনেটলি ডিফেন্সিভ ব্লককে তখন দ্রুত শিফট করতে হবে, এবং ওই মোমেন্টে অ্যাকচুয়ালি ইন বিটুইন দ্য লাইন আপনাকে বল নিতে হবে, এবং সেটা হতে পারে শামিদ সোম কিংবা হৃদয়, যদি হামজা ড্রপ করে হৃদয়কে তখন পুশ করতে হবে ইন বিটুইন দ্য লাইন টু রিসিভ দ্য বল। হৃদয় এখন সে কাজটাই করেছেন। চমৎকার একটা পাস, ফাহমিদুল সেখানে আছেন, ফাহমিদুল কাটিয়ে গেছেন একজনকে, ফাহমিদুলের শট শেষ মুহূর্তে ব্লকড। সমিত সোম যেভাবে তিনি বলটা বানিয়ে দিলেন ফাহমিদুলকে, আরো একবার সমিত সোমের কথা বলতেই হয়। হৃদয় থেকে সমিত সোম বলটা পেয়েছিলেন, জাস্ট হালকা একটু ঘুরে সমিত সোম সেই বলটাই এরা দারুণভাবে তার সেই সাপ্লাইটা ফাহমিদুল জায়গা করে নিয়ে তার কাছে গিয়েছিলেন, অনেকটা কাটিং করতে চেয়েছিলেন, প্রথমবার ঢুকেছিলেনও, তবে শেষ পর্যন্ত দ্বিতীয় দফায় যে আটকাতে হয়েছে তাকে সাফওয়ান বাহারুদ্দিন তিনি আটকে দিয়েছিলেন ফাহমিদুলের সেই অ্যাটেম্পটা। ফাহমিদুলের পছন্দের পা লেফট, যদিও তিনি শটটা নিয়েছেন রাইটে। আপনার টিমের যখন পজিশন থাকবে ডেফিনেটলি ইউ হ্যাভ টু মুভ টু রিসিভ দ্য বল, এবং যখন সেই বলগুলো পাচ্ছে এবং সে কিন্তু ইনফিল্ট্রেশনে যাচ্ছে। ফাহমিদুলের টার্ন, চমৎকার স্পেস তৈরি করেছেন নিজের জন্য এবং তারপর দিয়েছেন রাকিবকে, কিন্তু রাকিব তো অফসাইডে। সো ডেফিনেটলি একজন টিপিক্যাল নাম্বার 9 সে যত কমফোর্টেবল হবে ওইখানে, একজন মেকশিফট নাম্বার 9 অত কমফোর্টেবল হবেন না। সে কথা যখন আপনি বলছিলেন কিলিয়ান এমবাপের কথা হুট করে মনে পড়ে গেল। এখনো পর্যন্ত সেই অফসাইডের রেকর্ড অবশ্য ভাঙার ধারে কাছেও রাকিব নেই, তবে 4 বার এরই মধ্যে অফসাইড ট্র্যাপে পড়ে গেছেন রাকিব। হৃদয়, এবং আমরা যেটা বলছিলাম বারবারই, হামজা যদি নিচে থাকে ডেফিনেটলি আরেকজন যে পিভট থাকবে তাকে একটু অ্যাডভান্স এরিয়াতে যেতে হবে, পুশ করতে হবে, তাহলে ডিফিকাল্টিজ উইল অ্যারাইজ ফর দ্য অপোজিশন মিডফিল্ডার, কারণ আপনাকে ট্র্যাক করতে হবে তাকে, এবং এই ক্ষেত্রে খুব দ্রুত বল সার্কুলেশনটা হচ্ছে জরুরি। যত দ্রুত আপনি সার্কুলেট করবেন, এখন কিন্তু ফুল টিম কিন্তু হাফ লাইনের নিচে নেই সিঙ্গাপুর, সো বল সার্কুলেশনের সঙ্গে সঙ্গে প্লেয়ারদের অফ দ্য বল মুভমেন্ট হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আপনি কোন ডিরেকশনে অ্যাকচুয়ালি অ্যাটাকটা করতে যাচ্ছেন সেটাও খুব জরুরি। ব্লক হলো সেটা, সেকেন্ড বলটায় শটটাও করলেন, এখনো সুযোগ রয়েছে। মিতুল মার্মা পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি, গোলের সুযোগ সিঙ্গাপুর। শেষ পর্যন্ত এই ন্যাশনাল স্টেডিয়ামে গোলটা পেয়ে গেল সিঙ্গাপুর। হামজা চৌধুরী ট্রাই করেছিলেন, তবে তার সেই অ্যাটেম্পটাও টেকেনি, বলটা গেছে বাংলাদেশের জালেই। বাংলাদেশ পিছিয়ে পড়লো এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচে সিঙ্গাপুরের থেকে 1-0 গোলে। সি ইয়ং তিনি শটটা করেছিলেন, সেটাই এলো গোল, সেটাই দিয়ে দিল সিঙ্গাপুরকে
কাঙ্ক্ষিত লিড এই ম্যাচে, এবং টাইমটা দেখুন ফার্স্ট হাফে ঠিক আগ মুহূর্তে। সিঙ্গাপুরের গুটি কয়েক সমর্থক এই মাঠে আছেন, তারাই এখন আনন্দে ভাসছেন, আর গোটা স্টেডিয়ামে পিন পতন নীরবতা। বাংলাদেশ গোলটা হজম করলো ডিফেন্ডিংয়ের দুর্বলতায়। বল ক্লিয়ার করার একাধিক সুযোগ হয়তো বাংলাদেশের সামনে ছিল, কিন্তু বাংলাদেশ তা হাতছাড়া করে একটা বাজে সময়ে গোল হজম করে বসলো। 3 মিনিট সময় যোগ করা হয়েছে ফার্স্ট হাফের 45 মিনিট শেষে, এবং ইন্টারেস্টিংলি এটা এখনো পর্যন্ত এই গ্রুপের ফার্স্ট গোল। সে আলোচনা আমরা পরে আসি। মিতুল মার্মা প্রথমে ক্লিয়ার করতে পারেননি, এই পারে অন্য পাশে ছিলেন ইয়াং। হামজা চৌধুরীর সর্বোচ্চ চেষ্টাও আর আটকাতে পারেনি ইয়াংয়ের ওই শটটা। হ্যারি স্টুয়ার্ট তিনি বলটা ছেড়ে দিয়েছিলেন ইয়াং এর কাছে, ইয়াং পুরোপুরি ফাঁকায় ছিলেন এবং সেখান থেকেই গোলটা হলো। এবং এই জিনিসগুলো হচ্ছে যে যেটা আমরা মানে ম্যাচ শুরুর আগে শোতে আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, যে ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে যদি ক্রস আসে তাহলে সেগুলো আসলে ডিলিংসটা কীভাবে হবে এবং পজিশন স্পেসিফিক, যে আপনার পজিশনটা কোথাও হবে। অ্যাকচুয়ালি এখানে সং ইয়াং একদম পুরো আনমার্ক অবস্থায় ছিল। শাকিল আহাদের তপুর পজিশনটা কি অ্যাকচুয়ালি এখানে থাকা উচিত ছিল কি না, সে কোথায় ছিল অ্যাকচুয়ালি। এই যে আমাদের মানে ছোট ছোট ডিটেলগুলো, এই ডিটেলগুলোর কারণে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচে আমরা এই ধরনের পার্থক্য গড়ে দিতে দেখি। গোলকিপার মিতুল মার্মা সামনে এগিয়ে গেলেন, খুব প্রয়োজন ছিল কি? এটা হচ্ছে যে তার অ্যান্টিসিপেট করা উচিত ছিল যে এই বলটা আমার জন্য আসলে কতটুকু বিপদের, এবং যদি বিপদ বুঝে অ্যাকচুয়ালি গোলকিপারকে ডিসিশনটা নিতে হয় ইন রিলেশন টু দ্য বল এবং অপোনেন্ট। সো আমি মনে করি যে ওই মুহূর্তে সে হয়তো যদি ওইখানে না যেত তাহলে কি হতো, বলটা হয়তো অন্য কেউ হয়তো সেখানে যেতে পারতো, কিন্তু সে যখন গিয়েছে তবু রাইট ডিসিশন নিয়েছে, সে গোল পোস্টে ঢুকে গিয়েছে। দেখা যাক বিরতির আগে বাংলাদেশ ম্যাচে ফিরতে পারে কিনা। সেটা অবশ্য এই ধরনের ক্রস থেকে হয়তো নয়, যদিও সেখান থেকে বাংলাদেশ পাচ্ছে একটা কর্নার কিক। ম্যাচের প্রথম কর্নার এডিশনাল টাইমে প্রথমার্ধে ভুটানের এগেনস্টে এই প্রান্ত থেকে এই কর্নার কিক থেকেই জামাল ভুঁইয়া যে কর্নার কিকটা নিয়েছিলেন সেটা থেকেই হামজা চৌধুরী তিনি গোল করেছিলেন। আরও একবার হামজা চৌধুরী সিঙ্গাপুরের পেনাল্টি এরিয়ার ভেতরও ঢুকে পড়েছেন। এই কর্নারটা নেয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ। বক্সের ভেতরে হামজা যেমন আছেন তপুও। হাইট অ্যাডভান্টেজ যাদের, তারাই বোধহয় সেটা কাজে লাগাতে চাইবেন। সমিত সোম তিনি যাচ্ছেন সেই কর্নারটা নেয়ার জন্য। সমিতের কর্নার কিক, সেখান থেকে হেডারটা হয়েছে। তপু বর্মন জাতীয় দলের হয়ে যার 6টা গোল রয়েছে, সেই তপুর হেডার পোস্টের পাশ দিয়ে। তবে আর একটা সুযোগ বাংলাদেশ পাবে ওই একই জায়গা থেকে, আরও একটা কর্নার। একটা গ্ল্যান্সিং হেডার ছিল, এবং যেভাবে তপু সামনের দিকে চলে এসেছিলেন তাকে মার্ক করা সিঙ্গাপুরের ফুটবলের জন্য কঠিন হয়ে পড়েছিল। তপু আরও একবার এমন এক পজিশনে যাচ্ছেন যেখান থেকে তিনি আবার যেতে পারেন। এই দফায় মাঝামাঝি জায়গায় তপু ততক্ষণে বক্সের বেশ খানিকটা বাইরে। এটা আবার একটু অবাক করলো কিনা, তপু বক্স থেকে বেরিয়ে এলেন। এবং যেটা হচ্ছিল অ্যাকচুয়ালি যে আমরা গোল কনসিডিংয়ের ক্ষেত্রে আমাদের ক্লোজ বডি ছিল ম্যাক্সিমাম প্লেয়ারের, আমরা শুধু বল ওরিয়েন্টেড বল দেখছিলাম, পিছনে কে ফ্রি আছে সেটা অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম না। সেক্ষেত্রে যদি আপনার ওপেন বডি থাকে দেন আপনি ইউ হ্যাভ টু চেক দ্য বল অ্যান্ড চেক দ্য ম্যান অলসো। আপাতত এই ফার্স্ট হাফটা বাংলাদেশের জন্য হতাশার, তবে ভালো খবর হচ্ছে আরও 45 মিনিট বাংলাদেশ দল পাচ্ছে এই ম্যাচের ভাগ্যটা ঘুরিয়ে দেওয়ার জন্য। হাফ টাইম স্কোর লাইন বাংলাদেশ 0 সিঙ্গাপুর 1। সিয়ং তিনি সেই গোলটা দিয়েছেন প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে, সেই গোল বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে 1-0 গোলে। সবাইকে আবারও আমন্ত্রণ টি স্পোর্টসে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর। শাহরিয়ার ইমন যিনি স্টার্ট করেছিলেন ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচে সেকেন্ড হাফে, তার জন্য বড় পরীক্ষা। জার্সি নাম্বার 9 তার প্লেইং পজিশন আসলে কোনটা হবে সেটা দেখার বিষয়, এবং শুরুতেই সেখান থেকে একটা লং বল, সাদ যাচ্ছেন সেই বলটা জেতার জন্য, রাকিব ছুটছেন, রাকিব বল পাবেন, পেয়েছেন, এবং সেখান থেকে রেফারি দিয়েছেন থ্রো-ইনের সংকেত, সেটা অবশ্য বাংলাদেশই পাচ্ছে। সেকেন্ড হাফের শুরুতেই একটা পজিটিভ অ্যাপ্রোচ, রাকিব অনেকক্ষণ বলটা হোল্ড করছিলেন, আতলি ছিলেন সেখানে।
রাকিব, আরো একবার রাকিব লেফট সাইড থেকে, রাকিবের কাটব্যাক। চমৎকার একটা ক্রস ছিল এবং রাকিব আসলে উইংয়ে কতখানি ইফেক্টিভ সেটা বোধহয় আমরা আরও একবার দেখতে পেলাম। না, অফকোর্স আপনি দেখেন যে ক্রসটা সে করেছে অ্যাকচুয়ালি সে কিন্তু তার পজিশনটাকে সোয়াপ করে এসেছে। নাম্বার 9 পজিশন থেকে লেফট উইং এরিয়াতে এসে সেখান থেকে ক্রস অ্যাটেন্ড করেছে। সো আমার মনে হয় যে ম্যাচ চলাকালীন সময়ে ডিউরিং দ্য ম্যাচ দে ক্যান সোয়াপ দেয়ার পজিশন। রাকিব সামটাইমস রাইট ফ্ল্যাঙ্কে চলে যেতে পারে, শাহরিয়ার ইমন ভিতরে আসতে পারে। রাইট সাইডে আছেন সেখানে ইমন, সৌমিতের কাটব্যাক, রাকিব এখনো রেখেছেন, ইমনের ক্রস, কে আছেন সেখানে? বাংলাদেশ খুঁজছিল একজন নায়ক, তবে বল পাওয়া গেছে। শাকিল আহাদ তপু অনেক দূর থেকে চেষ্টা করলেন বটে, তবে তার আগে যা করেছেন তাতেই রেফারির বাঁশি বেজেছে। রাকিব একটু সময় বেশি নিয়ে নিলেন, পোস্টের থেকে তার দূরত্বটাও বেড়ে যাচ্ছিল সেই সময়টায়। ফ্র্যাকশন অফ সেকেন্ডে মনে হচ্ছিল বাংলাদেশ এই বুঝি গোলটা দিয়ে দিল, সেটা হয়নি। তবে আমরা বোধহয় এর আগের ঘটনাটা আরও একবার দেখতে পেলে বুঝতে পেতাম। সেই মোমেন্টার অপেক্ষায় হামজা চৌধুরী, তিনি পেয়েছেন, সামনে বাড়িয়েছেন, তবে ফাইনাল পাসটা ব্লক হলো, এখনো বাংলাদেশের কন্ট্রোলে। ফাহমিদুল পেনাল্টি এরিয়ার ভেতর, থামতে হয়েছে, তবে গোলকিপার তিনি কি বল সহ বাইলাইনে গেলেন? বাংলাদেশি সমর্থকের অন্ততপক্ষে তাই মনে করছেন। তবে ওই জায়গায় সমিত সোমের পাসটা শেষ মুহূর্তে আটকে না দিলে রাকিব ওয়াজ থ্রু। এই ধরনের পরিস্থিতি বাংলাদেশ বারবার তৈরি করতে চাইবে। এই জায়গা থেকে আমরা বোধহয় আরো ভালো দেখতে পারবো। সাফওয়ানের সঙ্গে সেই লড়াইয়ে জিতবেন সেরকম পরিস্থিতি থেকে শাহরিয়ার ইমন বল পেয়েছেন, ভালো জায়গায় স্পেস আছে, বক্সের ভেতরে রাকিব আছেন, তারপরে শাহরিয়ার ইমন বলটা এমনই এক জায়গায় দিলেন যেটা ছিল নো ম্যানস ল্যান্ড। খুব কাছাকাছি জায়গায় ছিলেন রাকিব, তার পেছনে ছিলেন ফাহমিদুল, তবে শাহরিয়ার ইমনের বলটা পড়েছে তাদেরও পেছনে। যদিও এখনো বলের কন্ট্রোল বাংলাদেশের কাছে, হামজা চৌধুরী একজনকে টার্ন করলেন, ফাহমিদুলের জন্য বলটা ছাড়লেন ফাহমিদুল, তার সাথে একেবারে লেগে আছে সিঙ্গাপুরের। শেষ পর্যন্ত রেফারি বাঁশি, সাদউদ্দিন তিনি একটা ফাউল করেছেন। এই জায়গায় প্রথম সংকেতটা বাংলাদেশের পক্ষে যায়নি, পরের সংকেতটা বাঁদিক থেকে আরো একবার সিঙ্গাপুরে পায় বল, ইয়াং শেষ মুহূর্তে বাঁচিয়ে দিলেন তপু বর্মন। অনেক এখনো সুযোগ স্পেস আছে। পেয়েছেন। হামিদ সাইহানের শট, রিবাউন্ডে ইকসান ফান্দির দ্বিতীয় গোল, এবং সেটা বাংলাদেশের বুকে শেল হয়ে বেঁধার কথা। অনেক বড় মিস্টেক হয়েছিল এর আগে যখন সিয়ং তিনি পুরো ফাঁকায় ছিলেন, তার শটটা কোনো রকমে ব্লক হলো। এরপর ইকসান ফান্দি তিনি নিজেকে কাটিয়ে নিলেন, মিতুল মার্মা তিনিও আটকাতে পারলেন না। ডিজাস্টার বাংলাদেশের। স্টেডিয়ামে যে নীরবতা ছিল সেটা যেন আরো বাড়লো। ফান্দি সিঙ্গাপুরের হয়ে টপ স্কোরার, তার বাবা সেই ফান্দি ব্রাদার্সেরই একজন, ইকসান ফান্দি পেয়ে গেলেন 21তম আন্তর্জাতিক গোলটা। দূর থেকে শট এসেছিল, মিতুল মার্মা সেভ করেছিলেন, কিন্তু রিবাউন্ডে বল যার কাছে গেলে ক্ষতি হওয়ার কথা ছিল তার কাছেই গেল, এবং শেষ পর্যন্ত ওই টাইট অ্যাঙ্গেল থেকে নম্বর 9 আর ভুল করেননি। শটে পাওয়ার ছিল কিন্তু সেভ যেখানে গিয়ে পড়ল, ইকসান ফান্দি হৃদয়কে বোকা বানিয়ে বল জড়ালেন জালে, এবং বাংলাদেশ এই ম্যাচে 2-0 গোলে পিছিয়ে পড়ল। হ্যাভি শাহিন তিনি নিয়েছিলেন প্রথম শটটা, সেটা ফেরানোর পর দেখুন ইকসান ফান্দি, তাকে ক্লোজ করার মানে প্রথমে কেউ নাই। তারপর আপনি দেখেন সে যে ন্যারো অ্যাঙ্গেল থেকে মানে একটা নাম্বার 9 টিপিক্যাল নাম্বার 9-এর যে গোলকিপারের পজিশন এবং কোথায় স্পেস, কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি বলটাকে নিতে হবে, এগুলি জানাটা হচ্ছে খুব জরুরি অ্যাকচুয়ালি। Another substitution for Singapore. Jersey number 5, Amirul Adli is সিঙ্গাপুর replaced যে by পরিবর্তনগুলো করিয়েছে সেটা ম্যাচের কন্ট্রোল রাখতে হবে বাংলাদেশ। এবার শাহরিয়ার ইমনের শট, এবং প্রথমবারের মতো বোধহয় অ্যাকশনে নামতে হলো ইজওয়ান মাহবুবকে। শাহরিয়ার ইমন পেনাল্টি এরিয়ার ভেতর আরো দুজনেই ছিলেন, তিনি নিজেই শটটা নিয়েছেন। গোলকিপার ইজওয়ান নিয়ার পোস্ট দিয়েই টার্গেটটা করেছিলেন শাহরিয়ার ইমন, আরেকটু হলে পোস্টেও চলে যেত সেটা।
নাম্বার 15 লিওনেল তান, এই দলটার একমাত্র অরিজিনাল সেন্টার ব্যাক, বাকি সবাই আলটিমেটলি কয়েকটা পজিশনে খেলে। ডান প্রান্ত দিয়ে আরো একবার শাহরিয়ার ইমন, হেভি টাচ, ইনস্ট্যান্ট ঢুকতে না যেই বাগড়াটা করলেন। হেভি একটা টাচ, এবং ওই জায়গায় বোধহয় ধাঁধায় পড়ে গিয়েছিলেন নিজেই, বাকিদের ধাঁধায় ফেলবেন কি। শারিয়ান, হারিস হারুন, ইরফান নাজিব, তপু বর্মনকে টপকে আরো একবার ছুটছিলেন সেখানে ইয়াং, তবে তারিক সেখানে বাধা হয়ে দাঁড়ালেন। এই মুহূর্তে বাংলাদেশ দলের বডি ল্যাঙ্গুয়েজও খুব একটা সুবিধার নয়। আরো একবার সেই জর্ডান আদলি, হামজা বল দিয়েছেন রাকিবকে, রাকিব কি পারবেন? রাকিব, এবং বাংলাদেশ ম্যাচে ফিরলো অবশেষে, প্রাণ ফিরে পেল এই স্টেডিয়াম। যে মুহূর্ত বাংলাদেশের প্রয়োজন ছিল সে মুহূর্ত বাংলাদেশের এলো। বাংলাদেশের মনেও রাখতে হবে আরো এক গোল তাদের বাকি। হামজা চৌধুরী, তার ফাইনাল পাস, রাকিবের দৌড়, কীর্তনখোলা এক্সপ্রেসের টান, এবং বাংলাদেশের নামের পাশে একটা গোল যোগ হওয়া। ন্যাশনাল স্টেডিয়াম যে মুহূর্তটার অপেক্ষায় ছিল সেই মুহূর্ত এসেছে। এখনো কিন্তু সময় বাকি আছে 24 মিনিট। এই বাংলাদেশ সবকিছুই যেন করতে পারে। দারুণ টাইমিং গোলের জন্য, যথেষ্ট সময় এখনো আছে বাংলাদেশের সামনে, এবং প্রতিপক্ষের ভুলের একটা সুযোগ নিয়ে বলটা নিয়ে নিলেন হামজা চৌধুরী। তার পাস থেকে রাকিবের ওই টাচটা খুব যে হেভি ছিল তেমনটা নয়, তিনি গোলকিপারের পেছন দিয়ে বলটা মারলেন এবং বলটা তার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছালো। সেই মুহূর্ত, হামজার সেই পাস, রাকিবের মাঝখান দিয়ে ছুট, পেনাল্টি এরিয়া ঠিক বাইরে থেকে, খুব বেশি পাওয়ারও ক্রিয়েট করে প্রেসিং। আরো একবার বাংলাদেশ আরো একটা গোলের সামনে ছিল, এবং এই মোমেন্টামটাই বাংলাদেশকে পিক করতে পারতে হবে। এই মুহূর্তেই ম্যাচের টেম্পোটা বাংলাদেশকে ধরতে পারতে হবে, এটা করতে দেওয়া যাবে না, এখন এখানে প্রেস করতে হবে, কারণ এখন একটু ভালনারেবল সিচুয়েশনের মধ্যে আছে। এবং যথেষ্ট ভালনারেবল। সেন্টার ব্যাক পরিবর্তনের পর থেকে বাংলাদেশ এবার গিয়ার আপ করছে। বাংলাদেশের এখন ঝুঁকি নিতেই হবে। দেখা যাক ভাগ্যতাতে ফেরে কিনা। সমিত সোমের কর্নার, ফাহিমের শট, যদিও রেফারি ইয়েলো কার্ড দেখালেন ফাহিমকে, কারণ বাঁশি আগে বাজিয়েছিলেন, ফাহিমের কান পর্যন্ত সেটা হয়তো পৌঁছায়নি, এবং হামজা চৌধুরী তার অভিযোগটুকু রেফারিকে জানিয়ে রাখছেন। স্টেডিয়ামের নয়েজটার কথা চিন্তা করুন, রেফারি বাঁশি না শোনাটাই স্বাভাবিক। এবং বাংলাদেশের সেকেন্ড ইয়েলো কার্ড, ফাহমিদুল পেলেন একটা, এবার পেয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। পা প্রান্ত দিয়ে বাংলাদেশ, পেছন থেকে একটা ফাউল, তবে রেফারি অ্যাডভান্টেজ প্লেটা দিয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম, তিনি ছুটছেন। সেকেন্ড টাইম অবশ্য ফাউলটা কল করা হয়েছে, ফ্রি কিক বাংলাদেশের। এখন প্রতিটা সিদ্ধান্তই বাংলাদেশের দর্শক এবং ফুটবলাররা কাজে লাগানোর চেষ্টা করবেন। আর সেই জাতীয় স্টেডিয়ামের পুরনো ধ্বনি, ভুয়া ভুয়া। ৭৪ মিনিট চলছে। এই সেট পিস থেকে বাংলাদেশ ভাগ্য ফেরাতে পারবে কিনা। হামজা গেছেন ফ্রি কিকটা নেওয়ার জন্য। পরিবর্তন, আল আমিন তিনি মাঠে প্রবেশ করছেন হৃদয়ের জায়গায়, এবং শেখ মোরসালিন তিনি মাঠে প্রবেশ করছেন সাদ উদ্দিনের জায়গায়। সাদ সেখানে যাচ্ছেন, সাদের লং থ্রো নিয়ার পোস্টে, ফার্স্ট টাচ পাওয়া গেছে, সেকেন্ড টাচের খোঁজ পাওয়া যায়নি। রিফাত, এখানে একটা জিনিস হচ্ছে, যেহেতু শাকিল আহাদ তপুকে উঠিয়ে নেওয়া হয়েছে, মোরসালিনের কর্নার, নিয়ার পোস্টে হেডার, আলামিন 6 ইয়ার্ড বক্সের মাথা থেকে মাথা ছোঁয়ালেন ঠিকই, কিন্তু কপাল খুলল না। টানা দ্বিতীয় কর্নার বাংলাদেশের, আলামিনের আগের যাত্রায় হয়নি, এবার কি অপেক্ষা করছে? এবার ফার পোস্টের বাইরে ইজওয়ান এ পাশ থেকে ও পাশে ঠেলে দিয়েছেন। তৃতীয় কর্নার কিক বাংলাদেশের, কতটা প্রেসার ক্রিয়েট করছে বাংলাদেশ সিঙ্গাপুরের হাফে, আমরা লাস্ট ম্যাচে দেখেছি। কর্নারটা নেওয়ার জন্য হামজার কর্নার কিক, মাথা ছোঁয়াবেন কে? তপুর হেডার, এরপরে গোল লাইনের সামনে থেকে সেটা ক্লিয়ার হলো। হামি সাইহান চতুর্থ কর্নার কিক,
কি দেখলেন বাংলাদেশের খেলায়, পরিবর্তনটা কোথায় কোথায় হয়েছে? না, টু বি অনেস্টলি অ্যাকচুয়ালি যে যখনই আপনি প্রেসিং করবেন অপোনেন্টকে, সেটা যে ধরনের অপোজিশন টিমই হোক না কেন, ডেফিনেটলি তারা কমফোর্ট ফিল করবে না। এবং আপনি যখন দেখলাম যে ওদের অ্যাকচুয়ালি আমিরুল আদলিকে তুলে নিয়ে লিওনেল তানকে নামানো হলো, তান অ্যাকচুয়ালি কিছুটা শেকি এবং তানের মিস্টেক থেকেই অ্যাকচুয়ালি কিন্তু আমরা বেশ কয়েকটা অপরচুনিটি তৈরি করতে পেরেছি। সেখান থেকে বাংলাদেশ বল নিয়ে স্পেস তৈরি করেছেন। ইমন সামনে আছেন আলামিন, কিন্তু ইমন যে দৌড়াচ্ছেন, যাবেন কোথায়? ইমন দারুণ করেছেন, এখনো বল রেখেছেন, ইমনের পায়ে বল বক্সের ভেতরে গেলেন এবং তারপর যখন পড়ে গেলেন তাতে আর কিছু আদায় করা গেল না। টাচলাইনের কাছাকাছি জায়গা থেকে তিনি বলটাকে ভেতরে রেখে দৌড়টা শুরু করেছিলেন। বাইলাইনের কাছাকাছি জায়গায় একটা বডি ডজও তিনি দিয়েছেন এবং বাংলাদেশ আরো একবার বল উইন করেছে, তবে রেফারির বাঁশি ফাউল। ফাহিম ফাহিম ছক্কা। এমন একটা পরিস্থিতিতে এইরকম একটা জায়গায় এই ধরনের শট আপনাকে তো ডোবাবেই, আপনার প্রতিপক্ষকে ম্যাচে অনেকখানি এগিয়েও দেবে, প্রেশার রিলিজ করে দিল পুরোটা। এক্স্যাক্টলি, কারণ আপনাকে এখানে আরো কুল, কাম অ্যান্ড কম্পোজ হওয়া উচিত। এবং একই কাজ আমরা ভুটানের সঙ্গে ম্যাচেও দেখেছি। সেম, দিস ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি, যে ইউ হ্যাভ টু প্লে ফুটবল অ্যাট দ্য স্টেজ অ্যান্ড স্টেট অফ দ্য গেম। নাও ইউ আর লুজিং 2-1, 7 মিনিটস রিমেইনিং। সো ইন দ্যাট কেস এখানে বলটা পেলে অ্যাকচুয়ালি আরো কুল, কাম এবং কম্পোজ, যেটা আমরা দেখলাম এহসান ফান্ডের ক্ষেত্রে। পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন, একটা চ্যালেঞ্জ হয়েছে, রেফারি বলছেন দ্যাট ওয়াজ কর্নার। বাংলাদেশের ডাগ আউট ক্ষোভে ফেটে পড়েছে একটা পেনাল্টির আবেদনে। আমরা এখান থেকে দেখলে বোধহয় বুঝতে পারবো ক্লিয়ার পেনাল্টি, ক্লিয়ার পেনাল্টি কিক পাওয়া উচিত, বলের ধারে কাছেও নেই। বাংলাদেশ আনলাকি, তবে এবার কর্নার অন্য পাশ থেকে বাংলাদেশ সেই সুযোগটা হাতছাড়া করলো। মোরসালিন কর্নারটা নেবেন, বাংলাদেশের সবাই প্রায় বক্সের ভেতরে, 3 জন ছাড়া, এবং সেখান থেকে গোলকিপারের কাছে বল। বাংলাদেশ প্রেশারটা রাখতে চাইবে, তবে বাংলাদেশের কপাল যে আজ খোলেনি সেটা বোঝা গেল রেফারির ওই ডিসিশনে। ফাহিম সেখানেও একটা টাচ, বল আর তার টিমমেটের কাছে দেয়নি। এবার বাংলাদেশকে করতে হবে ডিফেন্ডিং। পেছনে নেমে আসতে হচ্ছে বাংলাদেশকে। তারিক কাজী সেখানে রয়েছেন, তারিক কাজী ক্লিয়ার করলেন, থ্রোয়িং পেয়ে যাচ্ছে সিঙ্গাপুর। বাংলাদেশ আনলাকি সেই পেনাল্টিটা না পাওয়ায়, বাংলাদেশ আনলাকি ওই মোমেন্টেই যে কর্নার কিকটা নেওয়া হয়েছিল, রাকিব গোলপোস্টের ঠিক সামনে ছিলেন, তিনি সেটা পাননি, সরাসরি চলে গিয়েছিল ইজওয়ানের কাছে। এখন আসলে ডিরেক্ট অ্যাকচুয়ালি সেন্ট্রাল ব্যাক পজিশনে, ব্যাক লাইনের পিছনে আসলে ডিরেক্ট খেলা উচিত, এবং আমি মনে করি যে তাহলে কিন্তু একটা অপরচুনিটি তৈরি হতে পারে। সেরকম একটা অ্যাটেম্প্ট বাংলাদেশ করেছিল বটে, কিন্তু লাভ হয়নি। আল আমিন তিনি ছুটছিলেন, সেটা বলছিলেন কাজে আসেনি বাংলাদেশের সেই অ্যাটেম্পটা। রাকিবের লং বল, ইমনের হেডার, হামজা চৌধুরী, হামজার শট। আজকের দিনটা বাংলাদেশের বোধহয় নয়। ম্যাচের শেষ মিনিটে হামজা চৌধুরী জান প্রাণ দিয়ে নেয়া শটটাও গেল বাইরে দিয়ে। এক গোলে এখনো পিছিয়ে বাংলাদেশ, যেখান থেকে শুরু হয়েছিল রাকিবের সেই লং বল, শারিয়ার ইমন থেকে যেটা পেয়ে গিয়েছিলেন হামজা চৌধুরী, লেফট ফুটেড নেয়া শট, সেটা গেছে বাইরে। রাইট ফুটে নেয়া শটটা একেবারে বাইরে, এবং আলামিন কিন্তু থেমে গিয়েছিলেন যখন দেখছিলেন যে হামজা সেখান থেকে রানটা মেক করেছেন। শেষ মিনিট, ইসওয়ান মাহবুব তিনি গোল কিকটা নিয়েছেন। বাংলাদেশ আর একটা সুযোগ এই ম্যাচে পাবে কিনা। আকাশে বল, মাঠে অবশ্য বল দুটো এই মুহূর্তে, একটা বের করে দিয়েছেন সাদ। ইমনের ক্রস, হারিস হারুন ক্লিয়ার করেছেন, মোরসালিন যাচ্ছেন বলটা জেতার জন্য, তপু সেটা পাবেন, সাদ পরে ফাউল করে বসেছেন, এবং সম্ভবত এখানেই শেষ বাংলাদেশের শেষ আশাটাও। শেষ কয়েকটা সেকেন্ড বাকি ম্যাচের, বাংলাদেশের হয়েও হলো না পয়েন্ট পাওয়া এই ম্যাচে।
সিঙ্গাপুর ফ্রি কিকটা তারা নিয়েছে। এবার অবশ্য বাংলাদেশ থ্রোয়িংটা পাচ্ছে, একটা লম্বা থ্রো, সেখান থেকে একটা কুইক মুভ। এটাই দেখতে চায় এই গ্যালারি ভর্তি দর্শক, কিন্তু কোটি কোটি বাঙালি যারা বসে রয়েছেন টিভি স্ক্রিনের সামনে। সেটা কি হবে? কিন্তু বাংলাদেশের সেই অ্যাপ্রোচটা কই, কোনো একটা জায়গায় একটু ঘাটতি মনে হচ্ছে। রাকিব লং বলে সেই ইমনকেই খুঁজতে চাইবেন, কিন্তু সেই বলের গতি এতই হবে যেটা টাচ লাইন বাই লাইন পেরিয়ে যাবে। ওই একই ছক সেকেন্ড হাফে রিপিট হয়েছে বারবার বারবার বারবার, কিন্তু তা থেকে ফল আসেনি একটাও। সেই ফল না আসার কারণে বাংলাদেশকে পিছিয়ে থেকেই ম্যাচটা হয়তো বা শেষ করতে হতে পারে। এখন সেটা সময়ের ব্যাপারই মনে হচ্ছে, সম্ভবত এই গোলকিকটাই ম্যাচের শেষ কিনা সে আশঙ্কা সবার ভেতরেই থাকার কথা। 7 মিনিট অ্যাডেড টাইম ছিল, যেহেতু অ্যাডেড টাইমের মাঝেও খেলা বন্ধ ছিল, সে কারণে সেটা গেছে আরো লম্বা হয়েছে। রেফারি পকেটে মুখে কিন্তু তার এখনো বাসি নেই, সুতরাং আরো একটা আক্রমণ হবে কিনা। এখানে কেন এত সময় নেওয়া হচ্ছে আমি এটাই বুঝি না। নাবিল খান, আপনার কথা শুনে কষ্টেই হাসছি আসলে, অবিশ্বাস্য। যা হোক, অন্য পাশ থেকে 16 কলা পূরণ করতে তৃতীয় গোলের খোঁজে সিঙ্গাপুর। রাকিব সেটা ক্লিয়ার করেছেন কোনোভাবে, সময় বাংলাদেশের হাতে ছিল। এবার একটা লং বল খেলা হবে কিনা, সেই সুযোগ আছে কিনা, সময় নাই একদমই। এখনো বিল্ড আপের সেই সুযোগ আছে কিনা। আল আমিন যাচ্ছেন, হামজা আছেন সামনে, আল আমিন একাই দৌড়াচ্ছেন, কাকে দেবেন? আল আমিনের একটা ক্রসের অ্যাটেম্প ছিল, কর্নার কিক, লাস্ট চান্স। গোলকিপার মিতুল মার্মা, তিনিও বোধহয় যাবেন এবার বক্সের ভেতরে, আর তো কোনো সুযোগ নেই। সবাই যাচ্ছে এবং আরো একবার শর্ট কর্নার কিক নেওয়া হয়েছে। আল আমিন পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন, আল আমিনের কাছে মোরসালিন, তিনি পেয়ে গেছেন ম্যাচের একেবারে শেষ আটাক। বাংলাদেশ পারবে কিনা? হেডারটাও হয়েছিল তারিক কাজী, তিনি নিয়েছিলেন হেডারটা, শেষ পর্যন্ত সেটা গেল বাইরে দিয়ে এবং রেফারি তিনি তার ফাইনাল হুইসেলটাও দিয়ে দিয়েছেন। বাংলাদেশের সবাই শুয়ে পড়ে আছেন, হাঁটু গেড়ে বসে আছেন হামজা, অবিশ্বাসে মুখ লুকাচ্ছেন তারিক। বাংলাদেশের সমর্থকেরা তবুও দুহাত উঁচিয়ে তাদের সমর্থন দিচ্ছেন। বাংলাদেশ হারলো, বাংলাদেশের কপালও পুড়ল, আর হামজা তার ক্রোধ সামাল দেবেন কি করে? শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের শেষ অ্যাকশনটাও নিয়েছিল বাংলাদেশ। তারিক কাজী হেডারটাকে গিয়েছে উপরে দিয়ে, সেটা শেষ পর্যন্ত গোল এনে দেয়নি, ম্যাচটা সমতায় আনতে দেয়নি বাংলাদেশকে। প্রথমার্ধে 1 গোল কনসিড করা, দ্বিতীয়ার্ধে আরো একটা গোল কনসিড করলো বাংলাদেশ। তবে হামজা চৌধুরীর অ্যাসিস্ট থেকে রাকিব, তিনি ম্যাচে ফিরিয়েছিলেন বাংলাদেশকে। 2-1 হয়েছিল স্কোর লাইন, যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের আর ম্যাচটা সমতায় আনা হয়নি। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ হারলো 2। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.